জোরের আওয়াজ গুঞ্জে উঠল। শেফ সঞ্জীব তার অ্যাপ্রন খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং নিষ্ঠুর হাসি হাসতে হাসতে বলল, মিস্টার ভার্মা, আমাকে ক্ষমা করো অথবা বলো যে নিজের ভাগ্যকে দোষ দাও। আজ রাতে আমি তোমার জন্য খাবার রাঁধব না। হরেশ ভার্মার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, সঞ্জীব, এ তুমি কি বলছো? আমি তোমাকে মনমতো টাকা দিয়েছি, অ্যাডভান্সও দিয়েছি, মেহমানরা আস্তে আস্তে হয়েছে। তুমি এমন সময় আমাকে ধোকা কি করে দিতে পারো? সঞ্জীব তার শেফ ক্যাপ খুলে টেবিলে আছড়ে ফেলে বলল, ব্যবসায় আবেগ দেখা হয় না, লাভ দেখা হয়। হরিশ, তোমার প্রতিদ্বন্দ্বী শেঠ খান্না আমাকে এইমাত্র তোমার থেকে ৩ গুণ বেশি টাকা দিয়েছে। আর যাই হোক, ডুবতে থাকা জাহাজে খাবার রাধার শখ আমার নেই। তোমার কোম্পানি তো যাই হোক লোকসানে আছে। আজকের এই ডিল না হলে তুমি রাস্তায় চলে আসবে। আমি একটা হেরে যাওয়া মানুষের জন্য নিজের কারুকাজ নষ্ট করতে পারি না। এত কথা বলে সঞ্জীব তার সহকারীদের ইশারা করল। তার সঙ্গে কাজ করা মুখ্য রাঁধুনিরাও তার পিছু পিছু চলতে লাগল। হরিশ ভার্মা সঞ্জীবের হাত ধরার চেষ্টা করলেন। তার চোখে জল ছিল। সঞ্জীব, আমার ইজ্জতের প্রশ্ন, অন্তত মেইন কোর্সটা তো তৈরি করে দাও। শেঠ গিরিধর খাবারের খুব শৌখিন। যদি খাবার খারাপ হয় তাহলে আমার বছরের পর বছরের পরিশ্রম মাটিতে মিশে যাবে। সঞ্জীব ঝাঁকুনি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ব্যঙ্গ করে বলল, তাহলে নিজে বানিয়ে নাও খাবার, অথবা তোমার এই নিকম্মা চাকনদের দিয়ে বানিয়ে নাও। সে অহংকারে হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে নিস্তব্ধতা নেমে এলো। চুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল, সবজি কাটা অবস্থায় রাখা ছিল, কিন্তু সেগুলো রাধার জাদুকর এখন শত্রু শিবিরে চলে গেছে। হরিশ ভার্মা হতাশায় সেখানেই মেঝেতে বসে পড়লেন। ম্যানেজার এবং বাকি কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কারোর মধ্যে সাহস ছিল না যে এই বিপদের মোকাবিলা করবে। সেই রান্নাঘরের সবচেয়ে অন্ধকার কোণে, যেখানে নোংরা বাসনের স্তূপ জমেছিল, সেখানে একটা ১৩ বছরের দুর্বল পাতলা মেয়ে কাজল দাঁড়িয়েছিল। তার কাপড় নোংরা ছিল, হাতে সাবানের ফেনা ছিল, কিন্তু তার বড় বড় চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত চমক ছিল। সে গত ২ ঘণ্টা ধরে শেফ সঞ্জীবের প্রতিটি কাজ এবং প্রস্তুতি সূক্ষ্মভাবে দেখছিল। যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল, তখন বাসনের ঝনঝনানির মাঝে কাজল তার ভিজে হাত মুছে ধীরে ধীরে এগিয়ে এলো। রান্নাঘরে ছড়িয়ে থাকা নিস্তব্ধতাকে কাজলের পাতলা কিন্তু দৃঢ় আওয়াজ ভেঙে দিল। মালিক, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি খাবার রাঁধতে পারি। এ কথা শুনে সেখানে উপস্থিত ম্যানেজার শর্মা আগুন হয়ে গেল। সে কাজলকে ধাক্কা দিয়ে বলল, এই মেয়ে, তোর মাথা খারাপ হয়ে গেছে কি? তুই একটা সাধারণ বাসন ধোয়ামে। তোর আওকাত সিঙ্ক আর জুঠনের মাঝে, রাজকীয় চুলো পর্যন্ত আসার নয়। চল ভাগ এখান থেকে আর নিজের কাজ কর। ম্যানেজারের আওয়াজে ঘৃণা ছিল, যেন কাজলের সেখানে থাকাটাই কোনো পাপের চেয়ে কম নয়। হরিশ ভার্মা ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে আসার কোনো আলো ছিল না, শুধু একটা ক্লান্তি ছিল। তিনি ম্যানেজারকে হাতের ইশারায় থামিয়ে কাজলের দিকে তাকালেন। বেটি, এটা ঘরের ডাল রুটি বানানোর কাজ নয়। শেঠ গিরিধর লালকে রাজকীয় এবং শাহী স্বাদ চাই। তুমি তো এখনো ছোট্ট মেয়ে। হরিশ নিরাশায় বললেন। কাজল চোখ নামাল না। সে পাশে পড়ে থাকা শেফ সঞ্জীবের এপ্রনের দিকে তাকিয়ে বলল, সাহেবজি, আমি গত ৬ মাস ধরে শেফ সঞ্জীবকে প্রতিটি মশলা পেশা এবং প্রতিটি সবজি কাটতে দেখেছি। আমার মা বলতো যে খাবার হাত দিয়ে নয়, দিল দিয়ে রাঁধতে হয়। সঞ্জীব সাহেবের কাছে কারো কাজ ছিল, কিন্তু নিয়াত ছিল না। আমার কাছে নিয়াত আছে। যদি খাবার না হয় তাহলেও তো আপনার বদনামি হবে, কিন্তু যদি হয়ে যায় তাহলে হয়তো আপনার ইজ্জত বেঁচে যাবে। ঘড়ির টিকটিক একটা মৃত্যুর ঘণ্টার মতো বাজছিল। মেহমানদের গাড়ি যে কোনো সময় গেটে লাগতে পারত। হরিশ ভার্মার কাছে হারানোর মতো আর কিছু বাকি ছিল না। তিনি গভীর একটা শ্বাস নিয়ে কাপা আওয়াজে বললেন, শর্মাজি, ওকে অ্যাপ্রিন দিন। এখন ভগবানই মালিক। ম্যানেজার শর্মার আগে পা ঠুকে রাঁধুনিদের ইশারা করল। বাকি বেঁচে থাকা রাঁধুনিরা, যারা সঞ্জীবের চামচা ছিল, তারা কাজলের সাহায্য করার বদলে তার তামাশা দেখার জন্য তৈরি হয়েছিল। একজন রাঁধুনি, যার নাম বান্টি ছিল, সে কুটিল হাসি দিয়ে বার্নারের আঁচ ইচ্ছে করে খুব জোর করে দিল যাতে খাবার পুড়ে যায়। আরেকজন চুপি চুপি নুনের ডিব্বা লুকিয়ে দিল। তারা চাইছিল যে এই মেয়েটা ফেল করুক, যাতে পরে তারা বলতে পারে যে আমরা তো আগেই বলেছিলাম। কাজল চুলোর কাছে পা রাখল। সে এত ছোট ছিল যে তাকে বড় করাই দেখার জন্য পায়ের পাতায় ভর দিয়ে দাঁড়াতে হচ্ছিল। সে প্রথমে বার্নারের আঁচ দেখল এবং তা কমিয়ে দিল। বান্টির মুখ ভেঙে পড়ল। তার চাল ব্যর্থ হয়ে গেল। কাজল মশলার ডিব্বাগুলো খুলল। সেগুলো শুঁকে এবং লেবেল ছাড়াই সঠিক মশলা বেছে নিল। তার নাক মশলার রুহ চিনত। তার কোনো নামের দরকার ছিল না। এত বড় কড়াই তুমি নড়াতেও পারবে না, হাত ভেঙে যাবে, বান্টি তাচ্ছিল্য করে বলল। কিন্তু কাজল জবাব দিল না।
সে তার পুরানো ফ্রকের ওপর একটা বড় অ্যাপ্রন বাঁধল যা তার হাঁটু পর্যন্ত আসছিল এবং পুরো শক্তি দিয়ে খুন্তি চালাতে শুরু করল। তার কপালে ঘাম বেরিয়ে এলো, কবজি ব্যথা করতে লাগল, কিন্তু সে থামার নাম নিল না। সে জানত যে আজ সে শুধু খাবার রাঁধছে না, বরং নিজের এবং নিজের গরিব পরিবারের ভাগ্যে লিখছে। ঠিক তখনই বাইরে থেকে গাড়ি থামার শব্দ এলো। মেহমানরা এসে গেছে। সেঠ গিরিধর লাল এবং তার কাফেলা হলে প্রবেশ করছিল। হরিশ ভার্মার হৃদয় জোরে জোরে থাকথাক করতে লাগল। তার মনে হচ্ছিল যে আজ তার নিলাম নির্ধারিত। রান্নাঘরের ভিতর যুদ্ধের ময়দান সাজানো ছিল। খাবার তৈরি হয়ে গেছে, কিন্তু সমস্যা শেষ হয়নি। বান্টি যে দেখল কাজল খাবার তো রেঁধেই ফেলেছে, এখন তার শেষ নিচ চালে নেমে এলো। যখন কাজল এবং বাকিরা প্লেট সাজাতে ব্যস্ত, তখন বন্টি চুপি চুপি মুখ্য ডিশের পাশে রাখা ভিনেগারের জগ তুলে নিল। সে তা তরকারিতে ঢালতে যাচ্ছিল যে কাজলের নজর তার উপর পড়ে গেল। কাজল বিদ্যুতের গতিতে ঘুরে বন্টির হাত ধরে ফেলল। সে ছোট ছিল, কিন্তু তার পাকড়ে পরিশ্রমের শক্তি ছিল। ভাইয়া, কাজল শান্ত কিন্তু কঠিন আওয়াজে বলল, এই খাবার শুধু ভর্মা সাহেবের ইজ্জত নয়, এটা অন্নপূর্ণার প্রসাদ, এতে বিষ মেশাও না। বন্টি হতবাক হয়ে গেল। তার চুরি ধরা পড়ে গেল এবং কাজলের চোখে সে নিজের নীচতার প্রতিচ্ছবি দেখতে পেল। সে লজ্জায় পিছিয়ে গেল। কিন্তু সমস্যা এখনও বাকি ছিল। সঞ্জীব চলে যাওয়ার সময় দামি বোন চায়না ফকারির আলমারির চাবিও সঙ্গে নিয়ে গিয়েছিল। ম্যানেজার শর্মা নিজের মাথা চাপড়ে নিল। সর্বনাশ, খাবার তো হয়ে গেল, কিন্তু পরিবেশন করব কিসে? কি মেহমানদের সামনে পাত্র নিয়ে যাব? কাজল চারদিকে চোখ বুলালো। তার নজর স্টোররুমের এক ধুলোমাখা কোণে পড়ল, যেখানে কিছু পুরনো মাটির পাত্র এবং হাঁড়ি রাখা ছিল। এটা সম্ভবত ভর্মাজির দাদাজির সময়ের ছিল। কাজল তৎক্ষণাৎ বলল, ওগুলোতে পরিবেশন করুন। এই খাবার দেশি, এর আসল স্বাদ মাটিতেই আসবে। শর্মাজি বাধা দিতে চাইলেন, কিন্তু সময় ছিল না। ওয়েটাররা তাড়াতাড়ি সেই মাটির বাসনে খাবার ঢেলে সাজিয়ে বাইরে নিয়ে গেল। যেই মাটির হাঁড়ি ডাইনিং টেবিলে রাখা হলো, শেঠ গিরিধর লাল চমকে উঠলেন। তিনি নাক সিটকে বললেন, ভর্মা, এটা কি মজা! আমি এখানে কোটি কোটি টাকার ডিল সাইন করতে এসেছি, আর তুমি আমাকে কোনো ঢাবার খাবার খাওয়াচ্ছ? হরিশ ভর্মার হৃদয় ধারাস করে উঠল। তার মনে হলো সব শেষ হয়ে গেল। তিনি চোখ বন্ধ করে নিলেন, নিজের ধ্বংসের তামাশা দেখার জন্য তৈরি হয়ে গেলেন। শেঠ গিরিধর অনিচ্ছায় চামচ তুললেন। তিনি তরকারির একটা ছোট গ্রাস নিয়ে মুখে দিলেন। হলে একদম নিস্তব্ধতা নেমে এলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড। শেঠ গিরিধর কিছু বললেন না। তার চামচ বাতাসেই থেমে গিয়েছিল। হরিশ ভর্মা ভয়ে ভয়ে চোখ খুললেন। শেঠের চোখ বন্ধ ছিল এবং তার মুখের কঠিন ভাব গলে যাচ্ছিল। শেঠ গিরিধর কাপা হাতে চামচ নামিয়ে রাখলেন। তার চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে গাল পর্যন্ত এসে গেল। হলে উপস্থিত প্রত্যেকের শ্বাস থেমে গিয়েছিল। হরিশ ভর্মা তো প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলেন যে ঠিক তখনই শেঠজির ভারী আওয়াজ গুঞ্জে উঠল, ভর্মা, এই স্বাদ, এই মাটির সৌরভ, এ তো আমার গ্রামের চুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। শেঠজি চোখ মুছে বললেন, 50 বছর হয়ে গেল আমার গ্রাম ছেড়ে। দুনিয়ার সব মহলে খাবার খেয়েছি, সঞ্জীবের মতো বড় বড় শেফের হাতের খাবার চেখেছি, কিন্তু আজ এই সাদা তরকারিতে আমার বুড়ি মায়ের হাতের স্বাদ এসেছে। এতে সেই আপনতা আছে যা কোটি টাকা দিয়েও কোনো 5 স্টার হোটেলে কেনা যায় না। হরিশ ভর্মার কানে বিশ্বাস হচ্ছিল না। যাকে তিনি নিজের ধ্বংস ভেবেছিলেন, সেইটাই আসলে একটা অলৌকিক ঘটনা হয়ে গিয়েছিল। শেঠ গিরিধর হঠাৎ টেবিলে হাত মারলেন, যাতে সবাই চমকে উঠল। তিনি বললেন, ভর্মা, ডাকো সেই শেফকে। আমি সেই জাদুকরের সঙ্গে দেখা করতে চাই যে আমার আত্মাকে তৃপ্ত করে দিয়েছে। সঞ্জীব যদি এটা বানিয়ে থাকে, তাহলে আমি আজ তার প্রতিটি শর্ত মানতে রাজি। হরিশ ভর্মার ভয় আবার ফিরে এলো। সত্য বলার সময় এসে গিয়েছিল। তিনি ম্যানেজার শর্মার দিকে তাকালেন। শর্মাজির মুখ ঘামে ভিজে গিয়েছিল। তারা কাঁপতে কাঁপতে রান্নাঘরের দিকে দৌড়ে গেলেন। কিছুক্ষণ পরেই ভব্য ডাইনিং হলের দরজা খুলে গেল। সব মেহমানের নজর দরজায় আটকে গেল। আশা করছিল যে কোনো দর্শনীয় শেফ ভিতরে আসবে, কিন্তু যখন কাজল ভিতরে ঢুকল, তখন সেখানে নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। মখমলি কার্পেটের ওপর একটা ছোট্ট 13 বছরের মেয়ে দাঁড়িয়েছিল। তার ফ্রক জায়গায় জায়গায় ছেঁড়া ছিল, গালে চুলোর কালি লেগেছিল এবং তার নেপে হাত মশলার রং এবং পোড়ার দাগে লাল হয়েছিল। সে এত ভয় পেয়ে গিয়েছিল যে নিজের চোখ মেঝে থেকে তুলতে পারছিল না। শেঠ গিরিধর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি মজা, এই বাচ্চা মেয়েটাকে? হরিশ ভর্মা এগিয়ে এসে কাজলের কাঁধে হাত রাখলেন। তার ভয় এখন গর্বে বদলে যাচ্ছিল। শেঠজি, এটা মজা নয়। আজ যখন সঞ্জীব আমাকে ধোকা দিয়ে চলে গেল, তখন এই নেপে মেয়েটাই আমার লজ্জা বাঁচিয়েছে। এটা কাজল, আমাদের এখানে বাসন্তী।
আজকের এই খাবার এরই নেপে হাতের জাদু। পুরো হলে ফিসফিস শুরু হয়ে গেল। একটা চাকরানী, এত ছোট মেয়ে, এই খাবার রেঁধেছে। লোকে বিশ্বাস করতে পারছিল না। শেঠ গিরিধর নিজের চেয়ার থেকে ধীরে ধীরে উঠলেন। তিনি আস্তে আস্তে হেঁটে কাজলের কাছে এলেন। কাজল ভয়ে পিছিয়ে গেল। তার মনে হলো যে হয়তো তাকে ডাঁটতে আসছে। শেঠজি তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে পড়লেন, যাতে তারা তার সমান উচ্চতায় আসে। তিনি নিজের রেশমি রুমাল দিয়ে কাজলের গালের কালি মুছে প্যার করে জিজ্ঞেস করলেন, বেটি, তুমি এই খাবার রাঁধতে কোথায় শিখেছ? কাজল প্রথমবার নিজের বড় বড় চোখ তুলে নির্দোষভাবে বলল, সাহেবজি, আমাদের কাছে টাকা ছিল না, তাই মা সবসময় মাটির হাঁড়িতেই খাবার রাঁধত। উনি বলতেন যে নিয়ত পরিষ্কার থাকলে নুন রুটিও 56 ভোগ হয়ে যায়। আমি শুধু সেইটাই করেছি যা মা করত। শেঠ গিরিধর লালের সেই একটা বাক্য হলের মেজাজি বদলে দিল। তার চোখে জল এবং মুখে এক বাবার মতো স্নেহ ছিল। তিনি তৎক্ষণাৎ নিজের সেক্রেটারিকে ইশারা করলেন। সেক্রেটারি একটা ফাইল এবং সোনার কলম নিয়ে দৌড়ে এলো। শেঠজি একটাও পাতা না উল্টে, কোনো শর্ত না পড়ে সেই কোটি কোটি চুক্তিতে স্বাক্ষর করে দিলেন। হরিশ ভর্মা তো যেন পাথরের মূর্তি হয়ে গেলেন। যে ডিলের জন্য তিনি মাসের পর মাস পা ঘষেছিলেন, সেটা আজ একটা ১৩ বছরের মেয়ের রাধা সাধারণ তরকারির জোরে চোখের পলকে পাকা হয়ে গেল। শেঠ গিরিধর কলম রেখে বললেন, ভর্মা, ব্যবসায় টাকা তো যে কেউ কামাতে পারে, কিন্তু এমন স্বাদ এবং এমন সততা নসিব বলাদেরই মেলে। আজ থেকে আমার কোম্পানির সব কাজ তোমার সঙ্গে হবে। তারপর শেঠজি আবার কাজলের দিকে ফিরলেন। সে এখনও নিজের ছেঁড়া ফ্রক লুকানোর চেষ্টা করছিল। শেঠজি নিজের পকেট থেকে একটা কার্ড বের করে কাজলের নেপে হাতে দিয়ে দিলেন। বেটি, তোমার হাতে জাদু আছে, কিন্তু এই জাদুকে সঠিক মঞ্চ পাওয়া দরকার। আজ আমি ঘোষণা করছি যে তোমার ভবিষ্যতের পড়াশোনা এবং দুনিয়ার সবচেয়ে ভালো কুলিনারি একাডেমিতে ট্রেনিংয়ের পুরো খরচ আমার ট্রাস্ট তুলবে। আর হ্যাঁ, এখন তোমাকে সেই ভাঙা ঝুপড়িতে থাকার দরকার নেই। শহরের পশ এলাকায় একটা নতুন বাড়ি তোমার নামে হবে। কাজলের বিশ্বাস হচ্ছিল না। তার দুনিয়া, যা কাল পর্যন্ত জুঠো বাসন এবং সাবানের ফেনা পর্যন্ত সীমাবদ্ধ ছিল, হঠাৎ আকাশ ছুঁয়ে ফেলেছিল। ম্যানেজার শর্মা এবং সেই রাঁধুনিরা যারা তার মজা উড়িয়েছিল, তারা এখন লজ্জায় জলে ভিজে গিয়েছিল। বন্টি কোণে দাঁড়িয়ে চোখ লুকাচ্ছিল। হরিশ ভর্মা এগিয়ে এসে কাজলকে জড়িয়ে ধরলেন। তুমি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছ, বেটি। অন্যদিকে শহরের একটা দামি হোটেলে শেফ সঞ্জীব হরিশ ভর্মার প্রতিদ্বন্দ্বী শেফ খান্নার সঙ্গে বসে উৎসব করছিল। দামি মদের গ্লাস হাতে নিয়ে সঞ্জীব জোরে জোরে হাসছিল। এখন তো ভর্মার বাড়িতে মাতম ছড়িয়ে গেছে খান্নাজি। শেঠ গিরিধর খালি কেটে ফিরে গেছেন এবং ভর্মার কেরিয়ার শেষ। সঞ্জীব নিজেরই প্রশংসার সেতু বাঁধছিল যে ঠিক তখনই হোটেলের বড় টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হতে লাগল। শিল্পপতি হরিশ ভর্মা পেলেন বছরের সবচেয়ে বড় কন্ট্রাক্ট। শেঠ গিরিধরলাল ভর্মা গ্রুপের সঙ্গে সাইন করলেন কোটি কোটি টাকার ডিল। সঞ্জীবের হাত থেকে গ্লাস ছুটে মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। এটা কি করে সম্ভব? সে হক্কা হয়ে গেল। সেখানে তো কোনো শেফ ছিলই না, খাবার রাঁধল কে? নিউজ অ্যাঙ্কারের আওয়াজ গুঞ্জে উঠল। এই ঐতিহাসিক ডিলের পিছনে আছে একটা ১৩ বছরের নেপে শেফের কেরামতি, যার স্বাদ জাপানি বিনিয়োগকারীর দিল জিতে নিয়েছে। মিলুন ভারতের নতুন কুকিং সেন্সেশন কাজলের সঙ্গে। স্ক্রিনে কাজলের ছবি ছিল, যাকে শেঠ গিরিধর নিজে সম্মানিত করছেন। শেঠ খান্নার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সঞ্জীবের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, তুমি তো বলেছিলে ভর্মা ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে মিথ্যে বলেছ। তোমার জন্য আমি ভর্মাকে দুর্বল ভেবেছিলাম। বেরিয়ে যাও এখান থেকে। সঞ্জীব এখনও এই ধাক্কা থেকে সামলে উঠতে পারেনি যে তার ফোন বেজে উঠল। এটা ইন্ডিয়ান শেফ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের ফোন ছিল। সঞ্জীবের কাপা হাতে ফোন তুলল। ওপাশ থেকে ইন্ডিয়ান শেফ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কঠিন আওয়াজ এলো, সঞ্জীব, আমরা এইমাত্র জানতে পারলাম যে তুমি শেষ মুহূর্তে মিস্টার ভর্মার প্রোগ্রাম ছেড়ে নিজের পেশাদারী নৈতিকতার লঙ্ঘন করেছ। রাঁধুনির ধর্ম হয় লোকের পেট ভরানো, নিজের অহংকারের জন্য কারোর ইজ্জত নষ্ট করা নয়। অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে তোমার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এখন তুমি দেশের কোনো নামকরা হোটেল বা রেস্তোরাঁয় হেড শেফ হিসেবে কাজ করতে পারবে না। ফোন কেটে যাওয়ার শব্দের সঙ্গে সঞ্জীবের দুনিয়া উজাড় হয়ে গেল। যে অহংকারের সপ্তম আকাশে সে উঠছিল, সেখান থেকে সে সোজা মাটিতে এসে পড়ল। এখনও সে এই ধাক থেকে সামলে উঠতে পারেনি যে শেঠ খান্না নিজের সিকিউরিটি গার্ডদের আদেশ দিলেন, এই ধোঁকেবাজকে আমার হোটেল থেকে তৎক্ষণাৎ বাইরে বের করে দাও। যে নিজের পুরনো মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, যে তাকে পরিচয় দিয়েছে, সে আমার বিশ্বাসী হবে কি? আমার হোটেলে এমন গাদ্দারের দরকার নেই। কিছু মিনিট আগে যে সঞ্জীবকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল,
এখন তাকে ধাক্কা মেরে হোটেলের গেটের বাইরে রাস্তায় ফেলে দেওয়া হলো। তার সাদা শেফ ইউনিফর্ম, যা সে মেডেলের মতো পরত, এখন রাস্তার ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল। সেই মিডিয়ার লোকেরা, যারা কাল পর্যন্ত তার ইন্টারভিউ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকত, এখন ক্যামেরা নিয়ে তাকে ঘিরে ফেলেছে। কিন্তু প্রশংসার জন্য নয়, বরং তার অপমান লাইভ দেখানোর জন্য। নিউজ চ্যানেলে হেডলাইন চলছিল, লোভে বিক্রি হওয়া স্টার শেফ। একটা বাচ্চা মেয়ে ভেঙে দিল অহংকার। সঞ্জীব নিজের মুখ লুকানোর চেষ্টা করল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সমাজ এবং ইন্ডাস্ট্রি তাকে পুরোপুরি বয়কট করে দিয়েছিল। অন্যদিকে ভর্মা ম্যানশনে রান্নাঘরে এখন উৎসবের মেজাজ ছিল। হরিশ ভর্মা নিজের হাতে কাজলকে মিষ্টি খাইয়ে দিলেন। ম্যানেজার শর্মা এবং বন্টি, যারা কাল পর্যন্ত কাজলকে ডাঁটত, এখন তার পায়ে পড়ে ক্ষমা চাইছিল। আমাদের ক্ষমা করে দে বেটি, আমরা হিরেকে কাচের টুকরো ভেবেছিলাম, শর্মাজি ভাঙা গলায় বললেন। কাজল হেসে হাত জোড়ে দিল। তার মনে কারোর জন্য কোনো ময়লা ছিল না। রাতের নিস্তব্ধতায় যখন সব মেহমান চলে গিয়েছিল, কাজল নিজের নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকাল, যেখানে একটা তারার সবচেয়ে বেশি জ্বলছিল। সে ধীরে ধীরে বলল, মা, আজ আমি তোমার দেওয়া শিক্ষা দিয়ে দুনিয়া জিতে নিয়েছি। তুমি দেখছ তো? বাতাসের একটা ঠান্ডা ঝোঁকা এলো, যেন তার মা তাকে আশীর্বাদ করল। হরিশ ভর্মা কাজলের কাছে এসে বললেন, কাজল, কাল সকালে তোমার নতুন জীবন শুরু হবে। কিন্তু মনে রেখো, তুমি দুনিয়ার যত বড় শেফই হও না কেন, এই স্বাদ এবং এই সরলতা কখনো হারিয়ে ফেলো না। কাজল দৃঢ়তায় মাথা নাড়ল। সে জানত যে এটা শেষ নয়, বরং একটা সুন্দর শুরু। এমন একটা গল্পের শুরু যেখানে পরিশ্রম এবং সত্যের জয় হয়, এবং অহংকারের মাথা সবসময় নিচু থাকে। 10 বছরের সময় বালির মতো মুঠো থেকে ফসকে গেল, কিন্তু সময় যে ছবিগুলো বদলে দিয়েছে সেগুলো অপূর্ব ছিল। আজ মুম্বাইয়ের সবচেয়ে পশ এলাকায় একটা ভব্য 5 তারা রেস্তোরাঁর উদ্বোধন হচ্ছিল, যার নাম ছিল অন্নপূর্ণা, দ্য টেস্ট অফ সোল। এই রেস্তোরাঁ অন্য কারোর নয়, বরং সেই কাজলের, যে কখনো জুঠো বাসনের মাঝে নিজের স্বপ্ন দেখত। প্যারিসের সবচেয়ে নামকরা কুলিনারি ইনস্টিটিউট থেকে গোল্ড মেডেল জেতার পর কাজল এখন দুনিয়ার সবচেয়ে কম বয়সী এবং বিখ্যাত মাস্টার শেফ হয়ে গিয়েছিল। রেস্তোরাঁর প্রবেশদ্বারে লাল ফিতা কাটার জন্য বুড়ো হয়ে যাওয়া কিন্তু গর্বে বুক তুলে হরিশ ভর্মা এবং সেঠ গিরিধর লাল দাঁড়িয়েছিলেন। কাজল, যে এখন আত্মবিশ্বাসে ভরা সুন্দরী যুবতী হয়ে গিয়েছিল, সে নিজের পুরনো সরলতা হারায়নি। সে আজও শেফের সাদা কোট করেছিল, কিন্তু তার চোখে সেই চমক ছিল যা সেই রাতে অন্ধকার রান্নাঘরে ছিল। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশলাইটের মাঝে কাজল মাইক তুলে নিয়ে বলল, এই সাফল্য আমার নয়, সেই বিশ্বাসের যা ভর্মা স্যার এবং সেঠজি আমার উপর দেখিয়েছেন, এবং এটা শ্রদ্ধাঞ্জলি আমার মাকে, যিনি আমাকে শিখিয়েছেন যে খাবার শুধু মশলার মিশ্রণ নয়, বরং আত্মার শান্তি। ঠিক সেই সময় রেস্তোরাঁর বাইরে রাস্তার ধারে, যেখানে গরিবদের মধ্যে মাগনা খাবার বিতরণ করা হচ্ছিল, একটা বুড়ো এবং দুর্বল লোক লাইনে দাঁড়িয়েছিল। তার কাপড় ছেঁড়া ছিল, দাড়ি বড় হয়ে গিয়েছিল এবং চোখে গভীর শূন্যতা ছিল। সে নিজের পালা এলে খাবারের প্যাকেট নিয়ে ফুটপাতে বসে পড়ল। যেই সে প্রথম গ্রাস খেল, তার হাত কাঁপতে লাগল। সেই স্বাদ, সেই পবিত্রতা তাকে 10 বছর আগের সেই রাতটা মনে করিয়ে দিল। এই ভিখারি অন্য কেউ নয়, বরং কখনো স্বাদের বাদশা বলে ডাকা সঞ্জীব ছিল। ইন্ডাস্ট্রি থেকে বয়কট হওয়ার পর মদ এবং জুয়ার নেশা তাকে ধ্বংস করে দিয়েছিল। তার জমানো পুঁজি শেষ হয়ে গিয়েছিল। বউ এবং ছেলেমেয়েরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এবং যে অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল, সেইটাই তাকে আজ রাস্তায় নিয়ে এসেছিল। আজ সময়ের চাকা পুরো ঘুরে গিয়েছিল। কাল যে মেয়েটা তার জুঠো ভাষণ ধুত, আজ সে দুনিয়াকে খাবার খাওয়াচ্ছে, এবং যে ব্যক্তি নিজেকে অন্নদাতা ভাবত, আজ সে সেই মেয়ের রেস্তোরাঁর বাইরে ভিক্ষার খাবার খাচ্ছে। সঞ্জীবের চোখ থেকে অনুতাপের জল পড়ে সেই খাবারে মিশে গেল। সে বুঝে গিয়েছিল যে প্রকৃতির আদালতে দেরি আছে, অন্ধকার নেই। অহংকার মানুষকে যত উঁচুতে নিয়ে যাক না কেন, কর্ম তাকে আবার মাটিতে টেনে নামায়। ভিতরের হলে তালির গড়গড়াহট গুঞ্জে উঠছিল। কাজল হরিশ ভর্মার পায়ে হাত ঠেকিয়ে মুচকি হাসল। এই হাসি সেই জয়ের ছিল যা সত্য এবং নির্দোষতা, চালাকি এবং অহংকারের ওপর অর্জন করেছিল।
গল্প প্রমাণ করে দিয়েছিল যে নিয়ত পরিষ্কার থাকলে একটা সাধারণ দিয়াও সূর্য হয়ে জ্বলতে পারে।